খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বাংলাদেশ দল আরও একটা সিরিজে নামতে যাচ্ছে। দিনজিতের ঘরের মাঠেই তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এরই মধ্যে দল ঘোষণা হয়ে গেছে। নিউজিল্যান্ড দল আগামীকাল আসছে। এই সিরিজ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সাহাব, গতকাল আপনি বাংলাদেশের যে দল ঘোষণা হয়েছিল সেখানে আপনি প্রেস কনফারেন্সে ছিলেন। বাংলাদেশের দলটা ঘোষণা হয়েছে, একেবারেই কোনো চমক ছাড়াই একটা দল ঘোষণা হয়েছে। সবশেষ সিরিজে যে দলটা ছিল সেই দলটাই রেখেছেন নির্বাচকরা। যদিও নির্বাচক প্যানেলে পরিবর্তন এসেছে, দলে কোনো পরিবর্তন আসেনি। সেই দলে কোনো পরিবর্তন না রাখার একটা ব্যাখ্যাও নিশ্চয়ই নির্বাচকরা দিয়েছেন, আমাদেরকে বলবেন। নিশ্চয়ই দিয়েছেন, এবং চমকের যে ব্যাপারটা অন্তত স্কোয়াডে হয়নি সেটা আমরা দেখেছি নির্বাচক প্যানেলের চিন্তা ভাবনায়। কারণ এর আগে যে নির্বাচকরা এসেছেন তারা সবসময় আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন যে আমরা প্লেয়ারদেরকে অনেক বেশি সময় দিতে চাই, তারপরে দল থেকে যারা বাদ পড়বেন তারা তাদের ব্যাখ্যা পাবেন। তবে এবার হাবিবুল হোসেন সুমন কিংবা নাঈম ইসলাম বা নাদিফ চৌধুরীরা, বিশেষ করে নাঈম ইসলামের কথা যদি বলি, তিনি এই ধরনের ঘটনার শিকার নিজেই, অবমাননার শিকার হয়েছেন বিভিন্ন সময়। যেমন দল থেকে বাদ পড়েছেন, বা আমরা নিজেরাও আলোচনা করেছি যে বাংলাদেশ টেস্ট টিমে হয়তো নাঈম ইসলামকে অনেক দিন ধরে কন্টিনিউ করা যেত, যেই জায়গাটায় তিনি আসলে সেই সুযোগটা পাননি। নাঈম ইসলামরা গতকাল ভালো খেলতে খেলতেই তিনি বাদ পড়ে গিয়েছিলেন দল থেকে। একদমই। এবং তিনি যেই ম্যাচে বাদ পড়েছেন তার আগের সিরিজেই তার একটা সেঞ্চুরিও ছিল, আমরা জানি। ওনারা গতকালের প্রেস কনফারেন্সে সেই প্রতিশ্রুতিটাই দেওয়ার চেষ্টা করেছেন যে এখন থেকে বাংলাদেশ দলে কোনো দল থেকে কোনো প্লেয়ার যখন বাদ পড়বেন তখন তার উপযুক্ত কারণ থাকবে এবং তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। আমরা যদি স্কোয়াডের কথাটাই বলি তাহলে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার গত সিরিজে খেলতে পারেননি, তাদেরকেও কিন্তু স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে। অনেকে সুযোগ পেয়েছেন কিন্তু পারফর্ম করতে পারেননি টানা 3 ম্যাচ, তারপরেও কিন্তু তাদেরকে রেখে দেওয়া হয়েছে। হাবিবুল হোসেন সুমন আসলে এই কথাটাই বলতে চেয়েছেন যে তাদের একটা প্রপার প্ল্যানিং থাকবে এবং দলে ঢোকাটাও এখন তুলনামূলকভাবে কঠিন হবে, তাদেরকে ধারাবাহিক পারফর্ম করে আসলে দলে ঢুকতে হবে। রাইট, আমরা একটু বাংলাদেশের স্কোয়াডটাও দেখে নিতে চাই, যদিও অপরিবর্তিত, তারপর কথা বলার নিশ্চয়ই সুযোগ আছে। এদের মধ্যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচকরা বলেছেন যে যে কয়েকজন সুযোগ পায়নি তাদেরকেও তারা দলে সুযোগ দিতে চান। আমরা দেখছি যে মেহেদী মিরাজের নেতৃত্বে যে 15 সদস্যের দলটা এখানে আছে, এদের মধ্যে আমরা দেখেছি লাস্ট যে সিরিজটা বাংলাদেশ খেলেছে পাকিস্তানের এগেনস্টে, সেখানে সৌম্য সরকার জায়গা পাননি, যদিও তার আগে তার একটা বড় সড়ো সেঞ্চুরি ছিল, বড় একটা ইনিংস ছিল, এবং সেখানে তানজিদ তামিমের সঙ্গে তার একটা বড় পার্টনারশিপ ছিল। তারপরেও সেটার ব্যাখ্যাও আমাদেরকে নির্বাচকরা দিয়েছিলেন গত সিরিজে কেন তাকে খেলানো হয়নি। মাঝখানে তিনি অনেকদিন ক্রিকেটে ছিলেন না, ঘরোয়া ক্রিকেটেও তিনি ছিলেন না। তবে আশা করা যাচ্ছে এবার নির্বাচকরা বলছেন যে যারা সুযোগ পাননি আগে সিরিজে তাদেরকে সুযোগ দেওয়া হবে। একই অবস্থা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। আমরা দেখছি যে মিডল অর্ডারে একটা লম্বা অনেকদিন ধরেই, দীর্ঘদিন ধরেই আমরা একটা ঝামেলা দেখছি, মিডল অর্ডারটা কলাপস করছে বারবারই। রাইট, সেখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে তারা একটা সমাধান হিসেবে দেখছেন, যদিও আমরা এখন পর্যন্ত তাকে ওয়ানডেতে খেলতে দেখিনি। আফিফ হোসেন ধ্রুব খেলছেন। তো এই যে এই ক্রিকেটাররা 15 জনের মধ্যে 11 জন তো খেলবেন, 4 জনকে তো বেঞ্চে থাকতেই হবে, বাট যারা খেলেননি তাদের নিয়েও নির্বাচকরা নিশ্চয়ই একটা ব্যাখ্যা দিয়েছেন। নিশ্চয়ই, এবং শুরু থেকে যদি বলি তাহলে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব শুরু করেছেন গত পাকিস্তান সিরিজ থেকে। সেই সিরিজে বল হাতে তিনি মোটামুটি ইম্প্যাক্ট রাখলেও বা ম্যাচ জেতানোর পারফরমেন্স করলেও বা ম্যাচের জয়ে ভূমিকা রাখলেও ব্যাট হাতে কিন্তু খুব একটা পারফরমেন্স করতে পারেননি। তার যদি 3টে ইনিংসের কথা আমি যতদূর মনে করতে পারি যে 0-1-0 এরকম 3টে ইনিংসে তিনি ব্যাটিং করেছেন। এখন সেটা অধিনায়কত্বের জন্য বাড়তি চাপ হিসেবে তার ব্যাটে সেটা প্রভাব ফেলছে কিনা সেটা অবশ্যই ক্রিকেট বিশ্লেষক যারা আছেন তারা এটা ভালো বলতে পারবেন। সাইফ হাসানের কথা যদি বলি, সৌম্য সরকার এবং সাইফ হাসান, আমরা বাহাতির পরিবর্তে বাহাতি হয়তো বা চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা কিন্তু সব ধরনের ক্রিকেটেই দেখি যে অন্যান্য দলে 2জন ডানহাতি ব্যাটার 2জন বাহাতি ব্যাটার কিন্তু খেলেন। এখানে যেটা বলা হচ্ছে যে তানজিদ হাসান তামিমের পরিবর্তে উনি যদি অফ ফর্মে যায়, অনেকটা এরকমই সমীকরণটা, যে তাহলে হয়তো সৌম্য ইন করবে। কিন্তু আমরা যদি সাইফ হাসানের ইনিংসগুলো দেখি, তিনি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন, সেই অনুযায়ী যদি তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়, যে তিনি সুযোগ পাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু আসলে জাতীয় দলে পারফর্ম করতে পারেননি। সেক্ষেত্রে আমরা মনে করছিলাম যে পাকিস্তান সিরিজের 3য় ম্যাচে হয়তো বা সৌম্য সরকারের একটা সুযোগ হলেও হতে পারে। এবং মিডল অর্ডারের কথা যদি বলি, সেখানে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছেন। সেই জায়গাটায় লিটন দাসকে ট্রাই করা হচ্ছে ওপেনিং থেকে বা টপ অর্ডার থেকে নামিয়ে। লিটন দাস কিন্তু সেভাবে আসলে লম্বা ইনিংসগুলো খেলতে পারছেন না। 2টো 40 ইনিংস আছে গত সিরিজে, কিন্তু সেটা কি তিনি বড় ইনিংস লিটনকে আমরা যেভাবে চাই, নির্বাচক হাবিবুল বাশার সুমন গতকাল বলেছেন যে লিটন কুমার দাস হচ্ছে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এই মুহূর্তে, রাইট, তার কাছ থেকে প্রত্যাশিত সেই পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে না। সেটার যেমন একটা কনসার্নের ব্যাপার, তাওহিদ হৃদয় কিংবা
আফিফ হোসেন ধ্রুবকে এই জায়গাটায় ট্রাই করা হচ্ছে। সেখানে আফিফ হোসেন ধ্রুব আসলে খুব একটা কনভিন্সিং পারফরমেন্স গত সিরিজে করতে পারেননি। এখন আফিফ হোসেন ধ্রুব তো তার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য তাকে আগে সুযোগ দেওয়া হয়েছে। তবে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি আসলে এই সিরিজেও সুযোগ পাবেন কিনা সেটার একটা সংশয় কিন্তু থেকে যাচ্ছে। হয়তোবা আফিফ হোসেন ধ্রুবকে আরেকটু ট্রাই করা হতে পারে এই সিরিজে। তবে মিডল অর্ডার বাংলাদেশের জন্য একটা বড় কনসার্নের জায়গা, এবং মেহেদী হাসান মিরাজ যেভাবে অফ ফর্মে আছেন সেটা যদি কাটিয়ে না ওঠে তাহলে এটা বুঝতেই হবে যে হয়তো অধিনায়কত্বের চাপ কিংবা তার ব্যাটিং টেকনিকে আসলে বড় ধরনের কোনো একটা গোলযোগ আছে। আর বাংলাদেশের ব্যাটারদের মানসিকতার যেই একটা নড়বড়ে অবস্থা, সেটাকে আসলে আমার মনে হয় যে অনেক বেশি ইমপ্রুভ করা দরকার। কারণ মেহেদী হাসান মিরাজ যেই জায়গায় ব্যাট করেন ওই জায়গাটায় আসলে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতেন। তিনি যেই সার্ভিসটা দিয়েছেন সেই জায়গায় যখন মেহেদী হাসান মিরাজকে কল্পনা করা হয় তাহলে পারফরমেন্সের একটা অনেক ডাউনফল আমরা দেখি। রাইট, এবং ক্যাপ্টেন যদি ফর্মে না থাকেন সেক্ষেত্রে পুরো দলই কিন্তু সাফার করে। সুতরাং ক্যাপ্টেনকে অবশ্যই পারফর্ম করতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, এবং মেহেদী হাসান মিরাজ যেহেতু অলরাউন্ডার তাকে ব্যাটে বলে দুই বিভাগেই নেতৃত্ব দিতে হবে। সাহেব, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, আমরা বাংলাদেশের স্কোয়াডটা দেখছিলাম, তুলনামূলক বিশ্লেষণ করছিলাম। আমরা নিউজিল্যান্ডের স্কোয়াডটার দিকে একটু চোখ রাখতে পারি। তারা কেমন দল নিয়ে আসছে, আগামীকালই তারা বাংলাদেশে আসছে। নিউজিল্যান্ড বাংলাদেশের মাটিতে লাস্ট কয়েক বছর ধরে খুব একটা সুবিধা করতে পারছে না, তার মধ্যে এবার তারা একটু ব্যাকফুটে থাকবে। আমরা একটু স্কোয়াডটাও দেখে নিতে পারি। এর মধ্যে নিউজিল্যান্ড যে দলটা নিয়ে আসছে তুলনামূলক অনভিজ্ঞ একটা দল তারা নিয়ে আসছে, কারণ তাদের অভিজ্ঞ ক্রিকেটারদের ম্যাক্সিমামই খেলছেন এই মুহূর্তে আইপিএলে কিংবা পিএসএলে। তো বাংলাদেশের জন্য তারা যে দলটা নিয়ে আসছে আপনি দেখতে পারেন সেখানে টম লেথাম অধিনায়ক, তিনি রেগুলার খেলে থাকেন দলে। এছাড়া বাকি যারা আছেন আদি অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, এদেরকে আমরা কিন্তু সেভাবে আসলে ন্যাশনাল টিমে জানি না, কারণ হচ্ছে তাদের নামগুলো উচ্চারণ করতে একটু কষ্টই হচ্ছে আসলে। ওইটাই। তবে নিউজিল্যান্ডের প্লেয়াররা আমাদের কাছে অনেকটাই নতুন, কিন্তু আমার মনে হয় যে তারা পারফর্ম করেই দলে সুযোগ পেয়েছেন ন্যাশনাল টিম। এবং বাংলাদেশের জন্য সবসময় একটা উদ্বেগের জায়গা হচ্ছে যখন নতুন কোনো বলার, নতুন কোনো ব্যাটারের সাথে বাংলাদেশ পরিচিত হতে চায়, সেই সময় বাংলাদেশ সেই জায়গায় ফল করে, খুব একটা বেটার পারফরমেন্স করতে পারে না। আমরা দেখেছি, আমি যদি বোলারদের কথা বলি, আপনি লাস্ট তিনো বেস্টকে বাংলাদেশ সাফার করেছে, কিংবা শাহিন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ আমিরের মতো বোলাররা যখন নতুন এসেছেন, পরবর্তীতে বাংলাদেশ ওটার সাথে একটু করে ধাতস্থ হয়েছে, কিন্তু নতুন পর্যায়ে এসে ওই বলারকে বুঝতে পারা, বিশেষ করে এখানে আদিত্য অশোক আছেন যিনি লেগ স্পিনিং অলরাউন্ডার, তার যে লেগ ব্রেকের ব্যাপারটা আমরা দেখেছি, কাউন্টি খেলেছেন এবং অন্যান্য লিগগুলোতে খেলেছেন, টি20 লিগে তিনি খেলেছেন, সেই জায়গাগুলোতে তার যে বোলিং টার্ন সেটা বাংলাদেশের জন্য একটা বড় কনসার্নের জায়গা হতে পারে। কারণ বাংলাদেশ বরাবরই রাশিদ খান কিংবা অ্যাডাম জাম্পা এই ধরনের যারা লেগ স্পিনিং বোলার রয়েছেন তাদের বিপক্ষে বাংলাদেশ অলওয়েজ স্ট্রাগল করে। এবং মিডল অর্ডারে লিটন দাসের কথা বলা হচ্ছে, লিটন দাসের জন্য তিনি বড় একটা কনসার্নের জায়গা হতে পারেন। কারণ লিটন দাসকে আমরা দেখেছি শার্প টার্নের যেগুলো বল, বিশেষ করে লেগ স্পিন যেগুলো গুগলি হয়, সেই জায়গাগুলোতে লিটন দাস যখন সুইপ করতে যান সেই সময়গুলোতে তিনি মাঝে মধ্যেই কিন্তু স্কোয়ার লেগে অঞ্চলে সীমানার কাছে ধরা পড়েন কিংবা মিসকিউট করে ফেলেন। সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে বেশ কনসার্নের জায়গা রয়েছে বাংলাদেশে। অবশ্যই আরো কয়েকজন পেসার, আমরা উইল ও রুরকের কথা বলতে পারি। তাকে মনে হয় বাংলাদেশকে বেশ সাফার করতে হবে, কারণ আমরা তাকে এর মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তাকে দেখেছি, আমরা বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখেছি। বেশ গতির একজন বোলার। ব্লেয়ার টিকনারের কথা আমরা বলতে পারি, এদেরকে মনে হয় বাংলাদেশকে একটু ভালোভাবেই সাফার। হাইট বাংলাদেশের জন্য বরাবরই একটা ভয়ের নাম, এবং রুরকের যদি হাইটের কথা বলেন 6 ফিট 3 ইঞ্চি, তার যে বোলিং বাউন্স এবং গতি, বাংলাদেশে এখন গতিসম্পন্ন বোলার এসেছেন, নাহিদ রানারা বোলিং করেন, তাসকিন বোলিং করেন। তবে খুব বেশি আসলে ন্যাশনাল টিমের প্লেয়ারদের কিন্তু বাংলাদেশের ব্যাটারদের খেলার সুযোগ হয় না, কারণ প্র্যাকটিসের সময় একটা নির্দিষ্ট বোলিং স্পেল থাকে, ওইটার মধ্যেই বোলারদেরকে তাদের প্র্যাকটিস ছাড়তে হয়। সেই ক্ষেত্রে যদি নেট বোলারদের কথা বলি, আমাদের কিন্তু খুব বেশি গতিসম্পন্ন আসলে বোলাররা নেই। সেই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের একটা কনসার্নের জায়গা রয়েছে। বাংলাদেশের আরও বেটার প্রিপারেশন নিতে হবে, এবং আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এর কন্ডিশনের কথা যদি আমরা চিন্তা করি, সেই চিন্তা করে মিরপুরের উইকেটে আপনি এখন স্পিনিং উইকেটও বানাতে পারবেন না, আপনাকে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট বানাতে হবে, যাতে করে সেখান থেকে আমরা ওয়ানডে বিশ্বকাপে ভালো একটা পারফরমেন্স বাংলাদেশ করতে পারে। সেই জায়গা থেকে স্পিন দিয়ে আসলে যদি নিউজিল্যান্ডকে আমরা না আটকাতে চাই, আমরা যদি ফেয়ার উইকেটে খেলি, সেই জায়গায় নিউজিল্যান্ডের এই অনভিজ্ঞ দলটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে আমরা দুশ্চিন্তার কথা বলছি, অনভিজ্ঞ যতই হোক বাংলাদেশের জন্য তারা থ্রেট হতে পারে না সেটা আমরা বলছি,
কিন্তু বাংলাদেশের বোলারদের জন্য মনে হয় একটু সুখবর আছে এই সেন্সে, বাংলাদেশের বোলাররা ম্যাক্সিমামই এই মুহূর্তে পিএসএল খেলে বাংলাদেশে আসছেন এবং সবাই বেশ ভালো ফর্মেই ছিলেন। আমরা শরীফুলের কথা বলতে পারি, নাহিদ রানার কথা বলতে পারি, মুস্তাফিজের কথা বলতে পারি, সবাই পিএসএলে খেলছিলেন এবং গতকালও তারা ম্যাচ খেলেছেন, বেশ ভালো ছন্দেই ছিলেন সেখানে। প্রধান নির্বাচক হাবিবুল হাসান সুমন সহ নাদিব চৌধুরী কিংবা হাসিবুল হোসেন শান্ত, নাইম ইসলাম গতকাল এই একটা টপিকেই আসলে প্রেস কনফারেন্সে অনেক বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন এবং উইলিংলি তারা অনেক বেশি কথা বলেছেন যে না, আমাদের অন্তত একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্ট নিয়ে আমাদের মধ্যে স্বস্তি কাজ করে, যে ওকে আমরা যেই রানটা করবো সেটা নিয়েও আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারি এবং পিএসএল এর পারফরমেন্স সেটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশের পেসাররা আসলে কতটা দারুণ এবং একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে আছে বাংলাদেশ। সেই পেস বোলিং অলরাউন্ডার কুড বি তানজিম হাসান সাকিব। তিনি মাঝে মধ্যে আমরা তার ব্যাটিংয়ে টি-20 ক্রিকেটে আমরা দেখেছি তিনি ভালোই ব্যাটটা চালাতে পারেন, সেই ক্ষেত্রে তাকে হয়তো বা রেডি করা যেতে পারে, কিন্তু তাকেও আসলে টিমের সুযোগ দেওয়া যাচ্ছে না। কারণ বলেছেন যে এই মুহূর্তে যারা টিমে আছেন এবং টিমের বাইরে যারা আছেন খুব বেশি পার্থক্য আসলে নেই এবং গত সিরিজটাতে বাংলাদেশের বোলাররা যেভাবে পারফরমেন্স করেছে, বিশেষ করে তাসকিন আহমেদ প্রথম ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি, কিন্তু পরবর্তীতে তিনি যেভাবে আসলে বোলিং ইউনিটটাকে নেতৃত্ব দিয়েছেন, আমরা প্রথম ম্যাচ দেখে বা দ্বিতীয় ম্যাচ দেখে হয়তো বা তাসকিনকে ভাবছিলাম যে খুব একটা ভালো শেপে তিনি নেই, তার ফিটনেস নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেই জায়গা থেকে তিনি যেভাবে তৃতীয় ওয়ানডেতে কামব্যাক করেছেন, ডেফিনেটলি বাংলাদেশের এই স্কোয়াডের সবচেয়ে বড় শক্তিমত্তা জায়গা হচ্ছে তাদের বোলিং ইউনিট। এক্স্যাক্টলি। সাহাব, বাংলাদেশ দল বিশ্বকাপ নিয়ে কি ভাবছে সেটি নিয়েও গতকাল নির্বাচকরা খোলাসা করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বাংলাদেশ ক্রিকেট দলের ভাবনা নিয়ে আলোচনা করছিলাম, সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, গতকাল নির্বাচকরা একটা বিষয় তুলে ধরেছেন, তারা বলছেন যে এখন থেকে তারা বিশ্বকাপ নিয়ে ভাবছেন, আগামী 6 মাসের মধ্যে তারা দলটা রেডি করে ফেলতে চান। আমরা সবসময় দেখি বিশ্বকাপে যাওয়ার আগে একটা তাড়াহুড়ো হয়, দল ঘোষণা নিয়ে নানা রকমের নাটকীয়তা বাংলাদেশ দলে কিন্তু হয় প্রতি বছরই, এবং শেষ মুহূর্তে দলে কিছু পরিবর্তনও হয়, নানা ধরনের চাপ, রিকোয়েস্ট, অনেক কিছুই আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি। এবার কি সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ দল? একটা সুযোগ তো অন্তত বাংলাদেশ মনে হয় কাজে লাগাতে পারে, কারণ প্রতি বছর আমরা দেখি যে খুব আগে ভাগেই বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 7-8-এর মধ্যে থাকে, বা 9 থাকলেও দেখা যাচ্ছে হোস্ট কান্ট্রির কারণে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ অর্জন করে ফেলে। বিশ্বকাপের 3-4 মাস আগেও হয়তো বা খুব বেশি আলোচনা হয় না যে বিশ্বকাপের নিয়ে বাংলাদেশের কি ভাবনা, স্কোয়াড কি হবে। এবার যেহেতু কোয়ালিফিকেশনের একটা শঙ্কা আছে যে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, যদি আমরা পয়েন্ট রেটিং দেখি সেই জায়গায় বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে, এবং বাংলাদেশ এখনো 9 নম্বরে আছে। 9 নম্বরে থাকলেও বাংলাদেশ খেলতে পারবে, কিন্তু এর নিচে চলে গেলে বাংলাদেশের জন্য আসলে বিপদ হবে। সেই জায়গা থেকে বাছাই পর্ব খেলতে হবে। বাংলাদেশের কিন্তু সামনে বেশ কয়েকটা সিরিজ আছে, এই সিরিজগুলোতে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু আসলে পা ফসকে যেতে পারে বাংলাদেশ। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বেশ কিছুদিন আগেই আসলে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে আলোচনা শুরু হয়েছে। নির্বাচকদের সুযোগ আছে যে আসলে কোন বেস্ট স্কোয়াড গঠন করার, বাছাই করার, এবং প্লেয়ারদের সুযোগ আছে যে তাদের পারফরমেন্স আরও বেটার করে, আরও উন্নত করে দেন সেখান থেকে বিশ্বকাপে বাংলাদেশকে ভালো পারফরমেন্স উপহার দেওয়ার। কারণ বাংলাদেশের ব্যাটাররা এখন যেই হিসাবে আছে, আপনার বোলিং ইউনিট যতই আপনাকে সাপোর্ট দিক, ব্যাটাররা যদি আসলে সেভাবে পারফর্ম করতে না পারেন, সেই লড়াই করার মতো পুঁজি আসলে স্কোর বোর্ডে না দিতে পারেন, সেটা বাংলাদেশের জন্য আসলে অনেক চাপ হবে, যেটা বোলাররা সেই চাপ ওভারকাম করতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। সুতরাং বাংলাদেশকে এখন থেকেই সেই চিন্তা ভাবনা করতে হবে, বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ভাবতে হবে, এখন থেকেই দলটা নিজেদের গুছিয়ে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহাব আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।